আসসালামু আলাইকুম। ফিজিক্স বুয়েটের জন্য কিভাবে পড়তে হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই ভীতিকর একটা প্রশ্ন। অনেক ধরনের মিসকনসেপশন থাকে, অনেক ধরনের ভীতি থাকে। এইজন্য এই ভিডিওতে মোটামুটি একটা স্টেপ ক্লিয়ার করে দেওয়া হবে কিভাবে বুয়েটের জন্য ফিজিক্সে একটা ভালো প্রিপারেশন নিশ্চিত করা যায়। দিস ইজ দ্য ওয়ান ভিডিও টু রুল বুয়েট ফিজিক্স। সবার আগে আমরা কিছু মিসকনসেপশন ক্লিয়ার করি যেগুলো তোমার মধ্যে ভীতি বাড়িয়ে দেয়। আমরা ইউজুয়ালি যেটা বলা হয় বা যেটা শুনে থাকি সেটা হচ্ছে ফিজিক্স খুব ভালো মতো না বুঝলেই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে ভালো করা যায় না। এমনটা আসলে সত্যি না। এটা একটা মিসকনসেপশন যে তোমাকে খুব ভালো মতো বুঝার একটা দখল রাখতে হবে, নাহলে তুমি ভালো করতে পারবে না। বিষয়টা হলো যেটা সত্যি, তোমার একটা নির্দিষ্ট পরিমাণ কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, নির্দিষ্ট পরিমাণ বেসিক রাখতে হবে, এরপরে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস আর কোয়েশ্চেন অ্যানালাইসিস করলেই তুমি যে কোনো অ্যাডমিশনের জন্য, বিশেষ করে আমি যে আজকে কথা বলছি বুয়েট অ্যাডমিশনের জন্য, ফিজিক্স খুব ভালো মতো ক্লিয়ার করে ফেলতে পারবা এবং খুব ভালো মার্ক অ্যাচিভ করতে পারবা। একটা জিনিস এখন থেকেই মাথার মধ্যে রাখো, তোমরা ফার্স্ট ইয়ার হও, সেকেন্ড ইয়ার হও, অ্যাডমিশন ক্যান্ডিডেট হও, যাই হও, একটা সাবজেক্ট বুঝার জন্য পড়া কিংবা জাস্ট পড়া আর একটা পরীক্ষার জন্য পড়া আলাদা জিনিস। তুমি ওই সাবজেক্টের অনেক কিছু পড়তে পারবা, ফিজিক্স চাইলে অনেকভাবে অনেক কিছু ক্লিয়ার করা যায়, অনেক কিছু পড়া যায়। কাজে তোমাকে সবকিছুই যে বুঝতে হবে একদম এরকমটা না। একটা সার্টেন অ্যামাউন্টের একটা বেসিক একটা কনসেপ্ট ক্লিয়ার তো থাকতেই হবে, যেন আমি বুঝতে পারি কি করতেছি। এরপরে কিভাবে করতে হবে সেটা পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতে হবে, কি ধরনের প্রশ্ন এটা অ্যাপ্লাই করতে হয় সেই ধরনের অ্যানালাইসিসটাও করতে হবে, বুঝতে পারছো? তো ওই ধরনেরই একটা রোড ম্যাপ দেওয়া হবে যে কিভাবে এই ধরনের তুমি কোয়ালিটিটা অ্যাচিভ করতে পারবা। আগে কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো যে কি ধরনের কোশ্চেন আসে বুয়েট অ্যাডমিশনে। সব কি কঠিন আসে? কারণ আমাদের মধ্যে সমস্যাটা হয় কি, আমরা যখন কোশ্চেনগুলো দেখি, আমরা একটা কোশ্চেন ব্যাংক থেকে দেখি কিংবা বইয়ের চ্যাপ্টার শেষে যে বুয়েট লেখা থাকে না কিছু কোশ্চেনে, অমুক অমুক কোশ্চেন, বিশাল একটা কোশ্চেন, পাশে লেখা বুয়েট অমুক সাল। আমাদের ভয় পাই যে আরে এত কঠিন প্রশ্ন বুয়েটে আসছে। বুয়েটে অনেক কঠিন কঠিন প্রশ্ন আসে। আর আছে কিছু টিচারদেরও দোষ আছে, তারা এমন ভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করে যে ভাই অনেক কঠিন আসে, দেখো আমার কাছে ভালো মতো পড়ো, না হলে কিন্তু সমস্যা। আসলে বাস্তবতাটা এরকম না। এই বাস্তবতাটা খুব ভালো মতো বোঝা যায় যদি তুমি বুয়েটের সালভিত্তিক কোশ্চেনটা দেখো, যে এই সালে টোটাল কতগুলা প্রশ্ন আসছে, এই সবগুলা প্রশ্ন তুমি দেখবা। কারণ ওই যে বইয়ের শেষে কিংবা কিছু কিছু জায়গায় যে উড়াধরা প্রশ্নগুলো থাকে না, ওগুলো হয় কি, ইজি ইজি প্রশ্ন দেওয়া থাকে, কিছু কঠিন প্রশ্ন তারা খোঁজে, তো তখন বুয়েটে মাঝে মাঝে কিছু কঠিন প্রশ্ন চলে আসে, সেগুলো দিয়ে দেয়। আর আমরা দেখে মনে করি শালা বুয়েটে যেই কোশ্চেন দেখলাম সেটাই কঠিন, তাহলে তো অনেক কঠিন হবে। আসলে বিষয়টা এমন না। এই গ্রাফে ব্লু এটা হলো ইজি কোয়েশ্চেন্স, ঠিক আছে? মিডিয়াম কোশ্চেন হলো আমাদের এই গ্রিনটা, আর রেড কোশ্চেন এগুলো হলো টাফ কোশ্চেন, যেটা বেশ কঠিন, না পারার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইজি কোশ্চেন কোনগুলো এগুলাই বলে দিই, এগুলো হলো বেসিক্যালি, এখানে লিখে দিই, যেগুলো আমাদের ইজি, এটা আইদার আমাদের মেইন বইয়ে ছিল, অথবা এটা আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল, অথবা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে ছিল। বুঝতে পারছো? মানে আগের বছর আসছিল, বুয়েটে আসতে পারে কিংবা অন্য যে কোনো জায়গায় আসতে পারে। তোমার অন্যান্য যে বিশ্ববিদ্যালয় আছে, সিকের ওয়েট সেই জায়গায়, কিংবা আইইউটি কিংবা এমএসটি, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পারে, এ সকল জায়গায় এর আগে কোনো না কোনো আসছে। অথবা আমাদের মেইন বইয়ে যে বইগুলো আমরা পড়ি, ইসাক স্যার, তপন স্যার, প্রামাণিক স্যার, সেলু স্যার, যে বইগুলো পড়ি সেই বইগুলোতে এই ম্যাথগুলো আছে। এগুলো আমি ইজি বলছি, সহজ বলছি, কারণ আমরা এগুলো করে যাই, আমাদের এগুলো হুবহু করা থাকে এর আগের বার। এজন্য পরীক্ষার হলে এগুলো আমাদের ইজিলি পারা উচিত, বেশি সময় দেওয়া উচিত না। একটা প্রশ্নের জন্য বুয়েট অ্যাডমিশনে সলভ করতে 3 মিনিট পাওয়া যায়। আমি এক্সপেক্ট করি একটা স্টুডেন্ট যদি ভালো মতো পড়াশোনা করে, ইজি কোশ্চেন গুলো সলভ করতে তার হাইয়েস্ট 2 থেকে 2.5 মিনিট লাগবে। কাজে এইখানে সে 1 থেকে 30 সেকেন্ড সেভ করলো, সেই কোশ্চেনটা সে পরবর্তীতে মিডিয়াম এবং টাফ কোশ্চেনে লাগাবে। তো আমাদের এই মিডিয়াম কোশ্চেন যেগুলোকে আমি বলছি, এই মিডিয়াম কোশ্চেন আসলে কোনগুলো? মিডিয়াম কোশ্চেন কোথা থেকে আসে? এটা হালকা টুইস্ট থাকে। হালকা টুইস্ট থাকে কি মানে, এই যে ইজি কোশ্চেন গুলো, এই ইজি কোশ্চেনে হালকা একটু টুইস্ট অ্যাড করে দেয়। আমরা ধরো কথার কথা একটা অঙ্ক করছি যে এখানে একটা বল এসে এক জায়গায় ধাক্কা দেয়, ঠিক আছে, ঝুলে এসে ধাক্কা দিল। এটা হলো আমাদের ইজি একটা কোশ্চেন। আর একটা ইজি কোশ্চেন হতে পারে তোমাদের একটা স্প্রিং কে কে একজন চাপ দিয়ে সংকুচিত করলো। এই দুটো খুবই ইজি একটা কোশ্চেন। মিডিয়াম কোশ্চেনে কি করে, এই দুটোকে একসাথে অ্যাড করে দেয়, যে একটা বল এসে ধাক্কা দিল, ওখানে একটা স্প্রিংও আছে। সো দেখো দুইটা ইজি ইজি কনসেপ্ট, দুইটা ইজি কোশ্চেন, এগুলোকে একটু একসাথে অ্যাডজাস্ট করে দেওয়া। সো একটু মাথা খাটাতে হয় যে আচ্ছা ওইখান থেকে শুরু করে এইটাও, এই দুটা প্রশ্ন একসাথে করে অ্যান্সার করতে হবে, তাই না? সো এরকম কিছু ছোট ছোট টুইস্ট থাকে, কিছু ছোট ছোট তোমার ব্রেন স্টর্মিং কোশ্চেন থাকে, সো ওটাও টুইস্টই বলা যায়। এগুলো কি হয়, এগুলো তোমার যে বেসিক কনসেপ্ট যাতে তোমার ক্লিয়ার থাকে,
তোমার ইজি কোশ্চেনগুলো তোমার বারবার প্র্যাকটিস করা থাকে, তাহলে এই কোশ্চেনগুলো, মিডিয়াম কোশ্চেনগুলো একটু চিন্তা করলেই পারা যায়। মিডিয়াম কোশ্চেনগুলো সলভ করতে তোমার 3.5 থেকে 4 মিনিট লাগতে পারে সর্বোচ্চ। প্রত্যেকটা কোশ্চেনে তো 3 মিনিট করে সময় দেওয়া থাকে। তাহলে এই এক্সট্রা টাইমটা কোথা থেকে পাবো? আমরা ইজিতে কোশ্চেন টাইম সেভ করছি না, ওই টাইমটা আমরা মিডিয়ামে লাগাবো। কারণ তুমি দেখো, ইজি কোশ্চেন গুলো আমাদের আসে অ্যাপ্রক্সিমেটলি 65%। 65% ইজি কোশ্চেন, এগুলো খুব ভালো মতো সলভ করবা, অনেক সময় বেঁচে যাবে এখানে। এগুলোতে অ্যাকুরেসি হাইস্ট রাখার চেষ্টা করব। এটা আমার 25% এর মতো মিডিয়াম কোশ্চেন, যেগুলো মিডিয়াম কোশ্চেনগুলো 25%, এগুলো তো আমরা চেষ্টা করবো যেন যত সম্ভব কম পরিমাণ ভুল করি, একটু চিন্তা করি, সময় একটু বেশি লাগুক, কারণ আগে আমি সময়টা সেভ করছি। আর একদম যে টাফ কোশ্চেন, এটা থেকে আমাদের সর্বোচ্চ 10%। এই কোশ্চেনটা মেইনলি তোমরা বেশিরভাগ জায়গায় দেখো যে হায় হায় এত প্রশ্ন আসছে, প্রশ্নই বুঝতেছি না, কি একটা দিছে একটা জিনিস। কিন্তু দেখো বাস্তবতা হলো এই 10% টাচ না করলেও অনেক ভালো করা যায়, খুব ভালো মতো অ্যান্সার করা যায়। ঠিক আছে, তো আমরা এই 10% দেখে বিচলিত না হয়ে এই পাশে 90% দেখি। যে কোনো কোশ্চিনে তুমি যদি 80% মার্ক উঠাইতে পারো, খুব ভালো একটা র্যাঙ্ক তুমি পাবা। ঠিক আছে, টপ 200, টপ 150, টপ 100 চলে যেতে পারো। টপ 100 হ্যাঁ যাবা, টপ 100 যাবা। আমাদের এই যে 10% বা টাফ কোশ্চিন, এইগুলো মেইনলি কোথা থেকে আসে? এগুলো মেইনলি আমাদের বিভিন্ন ফরেন বুক, ফরেন আমাদের যে বুকস গুলো আছে, বিভিন্ন অলিম্পিয়াড, এই জায়গাগুলো থেকে আসে। তো এইটা হলো আমাদের মেইনলি টপারদের জন্য, একদম মানে টপ, মানে কি বলবো, যে আমাদের টপ 10 বা টপ 20, টপ 30, তাদের জন্য এই কোশ্চেন গুলা অ্যাপ্রোচ করার দরকার। আর যারা ভাই একটা সিট পাইলেই হয়েছে, আমার খালি বুয়েটে সিএসসি পাইলেই হয়েছে, আমার ট্রিপল পাইলেই হয়েছে, বা আমার যে সাবজেক্ট ভালো লাগে, পছন্দের সাবজেক্টটা পাইলে আমার হয়েছে, তাহলে ভাই এত টার্গেট করা লাগবে না এগুলা। তোমার জাস্ট এই দুইটা ঠিক মতো করতে পারলেই খুব ভালো র্যাঙ্ক চলে আসবে। এখন দেখো, এই প্রিপারেশনটাকে আমরা দুইটা স্টেপে ভাগ করতে পারি। একটা হলো স্টেপ 1, যেটা হলো একাডেমিক প্রিপারেশন, সবার এটা লাগবে। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটি যে প্রিপারেশনই নিক, তার স্টেপ 1টা অবশ্যই লাগবে। এটা আমরা এইচএসসি এক্সামের আগেই কমপ্লিট করব। এইচএসসি এর আগেই কি কি স্টেপ সেটা আমি বলে দিব। আর এই পাশে হলো আমাদের স্টেপ 2, এইটা স্টেপ 1 কমপ্লিট হওয়ার পর আমি শুরু করব। এমন না যে আমি এইচএসসি এর পরে শুরু করব, এইচএসসি এর পরে ম্যাক্সিমাম শুরু করে তোমার স্টেপ 1 কমপ্লিট হয়ে গেলে তারপর আমি স্টেপ 2 ফলো করব। স্টেপ 1টা আমার এইচএসসি এর আগে অবশ্যই শেষ করতে হবে, না হলে আমার মানে বুঝতে পারছো প্রেসার অনেক বেড়ে যাবে। এইচএসসি এর পরে তুমি এগুলো ভালো মতো প্র্যাকটিস করবা নাকি আবার একাডেমিকের পড়াশোনা করবা। এই জন্য অবশ্যই চেষ্টা করবা এইচএসসি এর আগে এটা সেলফ মানে সর্ট আউট করে ফেলার, এইচএসসি এর আগে এই স্টেপটা কমপ্লিট করে ফেলার। যখনই যেই মাত্রাটা শেষ হয়ে যাবে, তোমার হাতে একটু সময় আছে, তখন তুমি স্টেপ 2 এ চলে যাবা, রিগার্ডলেস তোমার এইচএসসি আছে নাকি এইচএসসি দিছো নাকি তুমি কখন পড়ো। এটা কমপ্লিট করে ওইটা, ঠিক আছে। তো আগে একাডেমিক, এরপরে অ্যাডমিশন, এটা আমাদের মাস্ট, এটা করতেই হবে। এটা না করে তুমি ওখানে যাইতে পারবা না। এখন আমাদের স্টেপ 1 বা একাডেমিক গ্রেড প্রিপারেশন, এটা আমি কিভাবে 100% কমপ্লিট করব যে আমার ভাই একাডেমিকের প্রিপারেশন খুবই ভালো হয়েছে। এটা আমি তোমাকে 3টা স্টেপ দিচ্ছি, তুমি যদি বুকে হাত রেখে আমাকে বলতে পারো ভাইয়া আমি এই 3টা স্টেপ 100% যেভাবে বলছেন সেভাবে আমি ফলো করছি, তাহলে আমিও তোমাকে অ্যাসুরেন্স দিয়ে বলতে পারবো তোমার একাডেমিক গ্রেড প্রিপারেশন অনেক ভালো কমপ্লিট হয়েছে, আর কিছু লাগবে না। এখন তুমি মুভ করতে পারো তোমার অ্যাডমিশন গ্রেড প্রিপারেশনে। কিন্তু তুমি এগুলাই করোনি, তুমি অ্যাডমিশনে যেতে পারবা না, বুঝতে পারছো? তো প্রথমত তোমার কি ইনাফ কনসেপ্ট ক্লিয়ারেন্স করতে হবে। আমি তো বললাম এমন না সব কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তোমাকে ইনাফ পরিমাণ কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, যতটুকু দরকার, যেটুকু তোমার জন্য জানাটা ইনাফ, সেটুকু কনসেপ্ট ক্লিয়ার তোমার করতে হবে। অনেক ভাবে করা যায় কনসেপ্ট ক্লিয়ার, তোমরা জানো কিভাবে করতে হয়। আমাদের বিভিন্ন ধরনের কোর্স থাকতে পারে, অনলাইন প্ল্যাটফর্ম থাকতে পারে, অফলাইন কোচিং থাকতে পারে, বই পড়ে অনেকে ক্লিয়ার করে। কিভাবে মেইন বই পড়তে হয়, কিভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হয়, সেই সম্পর্কে আমার ভিডিও আছে ডেসক্রিপশনে বা কোথাও আমি লিংক দিয়ে দিব। ঠিক আছে, বাট তোমরা এটা ভালো জানো কিভাবে কনসেপ্ট ক্লিয়ার করবো, কারণ বর্তমানে কোর্সের অভাব নাই, অনলাইন অফলাইন কোনো জায়গায় কোর্সের কোনো অভাব নাই। আমাদেরও কোর্স আছে, আমি কোর্স দিয়ে বলবো, ঠিক আছে, চিল। তো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যতটুকু দরকার ততটুকু। তো প্রথমত তুমি ইনাফ কনসেপ্ট ক্লিয়ার করবা। এটা হতে পারে তোমার বিভিন্ন মাধ্যমে হতে পারে, তুমি ক্লাস করে করতে পারো, আমাদের অনলাইন অথবা অফলাইন। আচ্ছা, দুইটাই তো ও, অনলাইনও ও অফলাইনও, আচ্ছা। সো অন অথবা অফ, ঠিক আছে, অনলাইন অথবা অফলাইন যে কোনো জায়গায় তুমি ক্লাস করে কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। তুমি বিভিন্ন বুকস পড়তে পারো, দেশি বই, তোমার যে মেইন টেক্সট বুক আছে সেইটা পড়ে যদি তুমি বুঝতে পারো অনেক ভালো। সেই বইগুলা কিংবা বিদেশি বই কিংবা যে কোনো বই কিংবা ওয়েবসাইট, আমাদের অথবা ওয়েবসাইট গুলো, তবে আমার মনে হয় ক্লাস করাটা বেশি বেনিফিশিয়াল। কারণ
এগুলোতে তোমার হারায় যাওয়ার সম্ভাবনা আছে। তুমি এই বই থেকে ওই বই, ওই বই থেকে ওই বই, বিদেশি বই অনেক পড়া, এত কিছু আমার লাগেও না। ওয়েবসাইটেও তো একই কাহিনী, অনেক কিছু থাকতে পারে। তো ক্লাস করাটা বেশি বেনিফিশিয়াল। এখন আসো মেইন বুক কভার করতে হবে। তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, সকল কনসেপ্ট তোমার আইডিয়া আছে, সবকিছু তুমি বুঝো। এবার মেইন বুক কভার করা মানে কি, মেইন বইয়ের দুটো জিনিস করতে হবে। একটা হলো এক্সাম্পল, একটা হলো এক্সারসাইজ। এক্সাম্পল হলো উদাহরণগুলো, এক্সারসাইজ গুলো হলো অনুশীলনের গুলো। এই দুটো তোমার ভালো মতো করতে হবে। আমার মনে আছে আমি যেবার বইটা অ্যাডমিশন দেই, সেবার ইসাক স্যারের এক্সাম্পল থেকে একটা ম্যাথ আসছিল। এই এক্সাম্পলের ম্যাথটাই ওরা পারে নাই। ওরা পারে নাই বলতে মেজরিটি পারে নাই, আমি কিন্তু পারছিলাম। এরপরে এক্সারসাইজ থেকেও অনেক ম্যাথ আসে, প্রতিবার ম্যাথ আসে, এভরি ইয়ার, প্রত্যেক বছর হুবহু ম্যাথ আসে এক্সারসাইজ থেকে। তো এক্সারসাইজ এবং এক্সাম্পল এই দুটো খুব ভালো মতো করতে হবে, সময় ধরে প্র্যাকটিস করে। এমন কোনো ম্যাথ যেন না থাকে যে ম্যাথে তোমার খটকা ছিল তুমি ট্রাই করো নাই, এমন যেন না হয়। সবগুলো ম্যাথ যেন তোমার ট্রাই করা থাকে, অথবা সবগুলো টাইপ যেন তুমি পারো। এটা মেক শিওর করবা। মেইন বুক তোমার এক্সাম্পল এক্সারসাইজে কিছু যেন বাদ না থাকে। যে কোনো বই হতে পারে, এটা হতে পারে এনি বুক। এমনই না তোমাকে ইসাক স্যার করতে হবে, এমনই না তোমাকে তপন স্যার করতে হবে, এমনই না তোমাকে প্রামাণিক স্যার করতে হবে। যে কোনো বই তুমি করো, এনি বুক, যে কোনো বই। কিন্তু এই দুটা পার্ট যেন কমপ্লিট করা থাকে, মাস্ট মাস্ট মাস্ট। ঠিক আছে? তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, সেই কনসেপ্ট ইউজ করে তুমি সবগুলো ম্যাথ কমপ্লিট করতে পারো। কোন একটা কনসেপ্টের ম্যাথ তুমি পারতেছো না, এখানে যায় যায় আটকে গেছো, তো তখন তুমি কি করবা? বুঝবা যে এই কনসেপ্ট আমার ক্লিয়ার হয়নি, এই জন্য ম্যাথটা আমি পারতেছি না, বুঝতে পারতেছি না কি করব। এই জন্য তখন তুমি কনসেপ্টে চলে যাবা, যেমন এই কনসেপ্ট আমি বুঝতেছি না কেন, ধাক্কা দিলে কি হয়, কেন পারতেছি না। তখন তুমি একটু চেক করবা যে ঠিক আছে আমার কনসেপ্টে কোন জায়গায় ঝামেলা আছে, আমি একটু ক্লিয়ার করে দেখি। আবার অন্য কোনো ক্লাস দেখি, কিংবা ইউটিউব দেখি, কিংবা ওয়েবসাইট দেখি, কনসেপ্টটা পর্যাপ্ত আমার হয় নাই, তুমি বুঝতে পারবা তখন। সো আমি কনসেপ্ট ক্লিয়ার করলাম, করে এসে করতে লাগলাম, করতে করতে বেঁধে গেলাম, আবার কনসেপ্ট যথেষ্ট পরিমাণ ক্লিয়ার করে আসলাম, এসে আবার এইগুলা ট্রাই করে সবকিছু শেষ করছি। আমার 1 ডান, আমার 2 ডান। এখন আমি কি করব, এখন আমি 3 তে যাব। ছিল টেস্ট পেপার কভার। বিশ্বাস করো আর নাই করো, বুয়েটে অনেকগুলো ম্যাথ আছে যেগুলো টেস্ট পেপারে ছিল, বোর্ড কোশ্চেন ছিল, বোর্ড কোশ্চেন বইতে আসছে। বিশ্বাস হয় না? তুমি কোশ্চেন ব্যাংক খুলে দেখবা, ঠিক আছে? অনেক ম্যাথ তুমি পাবা। আমরা পড়াই তো, আমরা জানি অনেকগুলো ম্যাথ আছে যেগুলো কোশ্চেন তোমার টেস্ট পেপার থেকে আসছে। এই জন্য টেস্ট পেপারটা তুমি কভার করে ফেলবা। টেস্ট পেপারের প্রিভিয়াস ইয়ারের তোমার ধরো 5 ইয়ার্স এর কোশ্চেন দেখলেই হয়ে যাবে, তাহলেই মোটামুটি ঘুরে ফিরে সবগুলো টাইপ তোমার কভার হয়ে যাবে। এটা কিন্তু তোমার এইচএসসি এর জন্য অনেক দরকার। ঠিক আছে? এখন কিন্তু তোমরা জানো বুয়েটে প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এগুলোতে একটা ভালো পরিমাণ নম্বর দরকার হয়, না হলে কিন্তু পরীক্ষায় বসতেই দেয় না। বুঝতে পারছো? প্রিলিমিনারি পরীক্ষার জন্য বসতেই পারবা না। এই জন্য টেস্ট পেপারটা এজন্য তো দরকার যে হ্যাঁ বুয়েটে কোশ্চেন আসে, এজন্য দরকার যেন তোমার এইচএসসি তে নাম্বার যেন কমে না যায়। ঠিক আছে? তো এই তিনটা স্টেপ ক্লিয়ার করলে তোমার একাডেমিক ডান, একাডেমিক গ্রেড প্রিপারেশন আমাদের কমপ্লিট। এবার আমরা মুভ করব অ্যাডমিশনে। এই তিনটা আমার শেষ, এই তিনটা শেষ, তারপরে আমি মুভ করবো অ্যাডমিশনে, তার আগে কিন্তু মুভ করবো না। তো একাডেমিক গ্রেড এটা আমি কিভাবে করব? এইটা মানে কিভাবে করা যায় ভালো মতো? 3টা স্টেপ ফলো করবে আগের মতো। প্রথমত হলো, সব যেহেতু আমার মেইন বুক শেষ, টেস্ট পেপার শেষ, কনসেপ্ট পর্যাপ্ত পরিমাণ ক্লিয়ার হয়েছে, এখন আমি প্রথমত করব কনসেপ্ট বুক বা থিওরি বুক। সবচেয়ে ভালো আমার মানে মার্কেটে আমি যেটা দেখছি সেটা হলো উদ্ভাসের কনসেপ্ট বুক। ঠিক আছে? এটা আসলে লাভ নাই যে আমি অন্য প্ল্যাটফর্মের কথা কেন বলতেছি, বাট ঠিক আছে, দিস ইজ দ্য ট্রুথ। উদ্ভাসের কনসেপ্ট বুকটা খুবই একটা ভালো জিনিস, এটা তোমার অবশ্যই পড়া উচিত। যদি তুমি কনসেপ্ট বুক ম্যানেজ করতে না পারো, অনেকে উদ্ভাসে ভর্তি হয় না, কিংবা অনেকে একাডেমিক লাইফেই ধরো তোমার একাডেমিক পড়াশোনা শেষ হয়ে গেছে, এবার অ্যাডমিশনের পড়াশোনা শুরু করতে চাও, মার্কেটে কনসেপ্ট বুকের পাচ্ছ না, তুমি কপি ভালো মতো পাচ্ছ না, কারণ এটা তো বিক্রিও হয় না তেমন, পুরাতন বই কিনতে হয়। তো তুমি মনে করো পাচ্ছ না, সেই সময় তুমি অন্যান্য কোচিং এর যে আমাদের থিওরি বুক গুলো আছে, যেমন তোমার যে সকল কোচিং তোমার অফলাইনে বা অনলাইনে অ্যাডমিশনের কোচিং করায়, তাদের সবারই একটা করে থিওরি বুক বা কনসেপ্ট বুক এই নামের কিছু একটা থাকে, প্রিপারেশন বুক এই নামেও থাকে। যে কোনোটা তুমি কালেক্ট করতে পারো, তবে বেস্ট হয় যে তুমি উদ্ভাসের কনসেপ্ট বুকটা কালেক্ট করো। এইটা এখানে কি হয়, এখানে টাইপ ওয়াইজ দেওয়া থাকে যে একটা চ্যাপ্টারে কি কি টাইপ আছে, কি কি টাইপের ম্যাথ হইতে পারে, কি কি ধরনের ফর্মুলা আছে, সবকিছু ভাগ ভাগ করে দেওয়া আছে, এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলোও দেওয়া আছে। সো তুমি তখন এই টাইপ ওয়াইজ এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। বুঝতে পারছো? এটা বেশি বেশি প্র্যাকটিস করবা, এটা আসলে প্র্যাকটিসের জন্য, কারণ এখান থেকে নতুন করে জানার কিছু নাই, নতুন করে শিখার কিছু নাই, শুধুমাত্র কিছু শর্টকাট আছে। যে একটা ম্যাথ একাডেমিকে আমি অনেক ব্যাখ্যা করে লিখি, ধরি এই সেই হ্যান ত্যান প্রমাণ করে, এইভাবে অ্যাডমিশন এগুলো লাগে না। কিছু কিছু ম্যাথ আছে অ্যাডমিশনের শর্টকাট ইউজ করা যায়।
এগুলো কোনো স্যার নাম্বার কাটে না অ্যাডমিশনে। এই জন্য আমি প্র্যাকটিস করব কি ধরনের ম্যাথ আসে, সেগুলো আমি প্র্যাকটিস করব খাতায় সময় ধরে করে করে, আর কি শর্টকাট এর ইউজ করছে, কোন কোন নতুন ওয়েতে ম্যাথ সলভ করছে, সেগুলো আমি বোঝার চেষ্টা করব আমার এই কনসেপ্ট বুক বা থিওরি বুক থেকে। আমি প্রিফার করি উদ্ভাসের তোমার কনসেপ্ট বুকটা। এবার আমি মুভ করব আমার স্টেপ 2 এ। এটা হলো ইঞ্জিনিয়ারিং চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক। চ্যাপ্টার ওয়াইজ এবং বর্তমান যে কোশ্চেন ব্যাংকগুলো পাওয়া যায় এগুলা কিছু কিছু আছে টাইপ ওয়াইজ। যেমনটাই হোক, এটা আমরা কেন করব? আসলে কি ধরনের প্রশ্ন আসে সেটা দেখার জন্য। এই জন্য কোশ্চেনটাকে আমি সলভ করব নিজের উপর কনফিডেন্স আনার জন্য, যে না ভাই সহজ প্রশ্ন আসে, সহজ প্রশ্নগুলো আমি পারি। তো এটা মেইনলি আমাদের কনফিডেন্সের জন্য। এটা আমাদের কনফিডেন্স এর জন্য আমরা সলভ করব ইঞ্জিনিয়ারিং চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক। এবং এইটা সলভ করার সময় আমাদের কনফিডেন্স ছাড়াও আরেকটা জিনিস আসবে, সেটা হলো আমাদের অ্যানালাইসিস দক্ষতা আসবে, আমাদের অ্যানালিটিক পাওয়ার আসবে। অ্যানালিটিক পাওয়ার কেন দরকার? ওই যে আমাদের মিডিয়াম গ্রেডের যে কোশ্চেনগুলো ছিল, ইজি এবং মিডিয়াম, যেখান থেকে আমাদের 15% মতো কোশ্চেন আসতো, ওগুলো কি হয় একটার সাথে একটা জোড়া লাগায় দেয়। সো এগুলো অ্যানালাইসিস করতে হয় যে আচ্ছা কোনটার সাথে কিভাবে হয়েছে না হয়েছে না হয়েছে। তো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে এরকম কোশ্চেন অনেকগুলো আছে, এগুলো সলভ করতে করতে আটকে গেলে সলভ দেখলা, এরকম করে তুমি তোমার ওই অ্যানালিটিক পাওয়ারটা তুমি বুঝতে পারবে, আচ্ছা এইভাবে এইভাবে ইজিলি দেয়, এটা ইজিলি করে, এইভাবে একটা প্রশ্নের সাথে একটা প্রশ্ন মার্চ করে দেওয়া যায়। তো তোমার অ্যানালিটিক পাওয়ারটা তোমার বাড়বে, তোমার কনফিডেন্স বাড়বে। আর অবশ্যই এগুলো তুমি কিভাবে করবা? অঙ্ক খাতায় করে করে তো করবা, তাই না? অঙ্ক দেখে তুমি খাতায় করবা, তো প্র্যাকটিস হচ্ছে, সময় ধরে করবা, তোমার টাইম ম্যানেজমেন্ট ভালো হচ্ছে। সো দেখবা প্রত্যেকটা স্টেপে এইটাও আমাদের প্র্যাকটিস, এইটাও আমাদের প্র্যাকটিস। সো প্র্যাকটিসে আমরা বেশি ফোকাস করি। প্র্যাকটিসে যখন তুমি ফোকাস করবা তখনই তোমার ডেভেলপ করবে, তোমার টাইম ম্যানেজমেন্ট, তোমার অ্যানালিটিক পাওয়ার, এগুলো তোমার ডেভেলপ করবে। ঠিক আছে? এরপরে আমাদের যদি এই দুটো স্টেপ কমপ্লিট হয়ে যায়, আমাদের নেক্সট স্টেপ হলো আমাদের ইঞ্জিনিয়ারিং ইয়ার ওয়াইজ কোশ্চেন ব্যাংক। এখন তুমি অনেকভাবে করছো, এই চ্যাপ্টারে কোন কোন কোশ্চেন আসে সেটা তুমি জানো, এই চ্যাপ্টারে কি কি ধরনের টাইপ ফলো করা হয় সেটা তুমি জানো, কিন্তু আসলে কোশ্চেনটা একটা বছরে কিভাবে মিক্স করা থাকে সেটা তো তোমার বুঝতে হবে। কোশ্চেনে তো তোমার চ্যাপ্টার ওয়াইজ ভাগ ভাগ করে দেওয়া থাকবে না। কিংবা এখানেও অনেক ইজি কোশ্চেন আছে যেগুলো এরা ইগনোর করে, যে এই ইজি কোশ্চেন তো ওরা বইয়ে মনে হয় করে আসছে, সো ইগনোর করে। তুমি এইখানে যাই দেখবা পূর্ণাঙ্গ কোশ্চেন যখন তুমি দেখবা, তখন তুমি দেখবা আচ্ছা এখানে তো ইজি কোশ্চেনও আসছিল। এফ ইকুয়ালস টু এম এ, এটারও ম্যাথ আসে, তুমি জানো না? এফ ইকুয়ালস টু এম এরও ম্যাথ আসে। সো ইঞ্জিনিয়ারিং আমাদের যে ইয়ার ওয়াইজ কোশ্চেন ব্যাংক আছে সেগুলো আমাদের একটু ফলো করা উচিত। উচিত না, এটা তোমার আসলে দরকার, ফলো করা দরকার। এটা বিভিন্ন কোচিং এর পাওয়া যায়, তোমার সকল কোচিং এরই এটা পাওয়া যায়, মার্কেটে জয়গুলিরও পাওয়া যায়, যে কোনো জিনিসে পাওয়া যায়। সো আমরা প্রথম দুইটা কমপ্লিট করার পর এটা আমরা দেখবো, অথবা এটা ফলো করার একটা ভালো ওয়াই হলো মডেল টেস্ট দেওয়া। তাহলে তুমি একটু আইডিয়া পাইলা যে ঠিক আছে, আমি ধরে নেই 3টা চ্যাপ্টারের জন্য এতটুকু সময় পরীক্ষা হয়, তাহলে আমি একটা চ্যাপ্টার পরীক্ষা দেবো, সরি একটা সাবজেক্ট পরীক্ষা দেবো, খালি ফিজিক্স পরীক্ষা দেবো, দেখি আমার কতটুকু সময় লাগে। তো তুমি ফিজিক্স পার্টটা টাইম ধরে তুমি একটা মডেল টেস্ট দিলে, তাহলে তুমি বুঝলা যে একটা পরীক্ষায় এই এই চ্যাপ্টার থেকে মিক্স করে প্রশ্ন আসে, এতখানি প্রশ্ন এরকম হয়, এতখানি প্রশ্ন কঠিন হয়। তোমার রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স হইলো, তোমার পূর্ণাঙ্গ একটা ধারণা আসলো। এইভাবে মোটামুটি 10 বছর 15 বছরের করলে খুব ভালো একটা প্রিপারেশন তোমার কমপ্লিট হবে। এখন আমি তো ভাই এগুলো কমপ্লিট করছি, আমার একাডেমিক গ্রেড প্রিপারেশন হয়ে গেছে, আমার অ্যাডমিশন গ্রেড প্রিপারেশন হয়ে গেছে। একাডেমিকে আমি মূল বই পড়ছি, কনসেপ্ট ক্লিয়ার করছি, টেস্ট পেপার করছি, সবকিছু 100% মতো করছি। অ্যাডমিশন গ্রেডে আমি আমাদের কনসেপ্ট বুক পড়ছি, আমি কোশ্চেন ব্যাংক পড়ছি। আচ্ছা ভালো কথা, কনসেপ্ট বুক আগে পড়বা নাকি কোশ্চেন ব্যাংক আগে পড়বা এটা ডিপেন্ড করে, এটা তোমার ইচ্ছা। যে কোনো একটা আগে, যে কোনো একটা পরে করতে পারো, কিন্তু সেই 3টা স্টেপ কিন্তু ফলো করবো অবশ্যই। সো একাডেমিক করছি, অ্যাডমিশন করছি, সবকিছু করছি। এবার ভাই আমি কি করব? এবার তোমার ইজি এবং মিডিয়াম এই কোশ্চেন গুলার দক্ষতা ভালো মতো কমপ্লিট হয়েছে আমি মনে করি, দক্ষতা কমপ্লিট হয়েছে। তোমার হাতে যদি এখন সময় থাকে, তুমি 2টা স্টেপ করতে পারো। এক, আগের গুলো আবার করতে পারো, বারবার করে রিভিশন করতে পারো, বারবার করে প্র্যাকটিস করতে পারো। এতে তোমার অ্যাকুরেসি বাড়বে, তোমার টাইম কম লাগবে প্রশ্ন সলভ করতে। অথবা তুমি যদি মনে করো ভাই আমি ওই এলিট টপ 10 টপ 20 টপ 30 যেতে চাই, তাহলে তুমি টপার গ্রেড প্রিপারেশন নিতে পারো, যেটা টপ 20 টপ 30 টপ 50 এর জন্য দরকার। ওয়ার্নিং ওয়ার্নিং, এই দেখো ওয়ার্নিং, এটা কাদের জন্য? যাদের আমি আগের যে 2টা একাডেমিক গ্রেড অ্যাডমিশন গ্রেড 2টা কমপ্লিট হয়ে গেছে, এখন ওরা একদম টপার লেভেলে যেতে চায়। তোমার আগের 2টাই হয়নি, তোমার একাডেমিকই ভালো নাই, তুমি এখানে আসবা দেখবা যে চোখ টোক বড় হয়ে শুয়ে শেষ, মানে খতম। তো প্রথমত তারপর তুমি উদ্ভাসের যে প্র্যাকটিস বুকটা আছে, এই প্র্যাকটিস বুকটা তোমাকে আরো প্র্যাকটিস করতে হেল্প করবে। তোমার কনসেপ্ট বুকে প্র্যাকটিস হয়েছে,
তোমার কোশ্চেন ব্যাংকে প্র্যাকটিস হয়েছে, তুমি আবার ওই সেম কোশ্চেনগুলো ইয়ার ওয়াইজ কোশ্চেন ব্যাংকে প্র্যাকটিস করছো, আবার তুমি যে একাডেমিক প্রিপারেশনের সময় মূল বই কমপ্লিট করছো, মূল বইয়ের সকল কিছু কমপ্লিট করছো, সেখানে তোমার পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস হয়েছে, টেস্ট পেপারে প্র্যাকটিস হয়েছে। এত প্র্যাকটিস করার পরও টপার লেভেলে যাইতে হলে আরো পরিশ্রম করতে হবে, আরো প্র্যাকটিস করতে হবে। সেই জন্য উদ্ভাস একটা প্র্যাকটিস বুক দেয়, সেটা করতে পারো। অথবা যে কোনো প্ল্যাটফর্মে যদি তুমি পড়াশোনা করো, সেই প্ল্যাটফর্মের প্র্যাকটিস বুক অবশ্যই থাকে, সেইগুলো তুমি প্র্যাকটিস করতে পারো। এগুলো ইউজুয়ালি তোমার ইজি, তারপরে মিডিয়াম, তারপরে হার্ড, সকল ধরনের কোশ্চিন মিক্স করে দেওয়া থাকে। কিছু কিছু প্রশ্ন থাকবে এখানে যেগুলো তুমি পারবে না, যেগুলো তোমার হবে হার্ড, এগুলোই তুমি একটু ট্রাই করার চেষ্টা করবা, ব্রেন স্টর্ম করবা, চিন্তা ভাবনা করবা, যত সময় লাগে লাগুক, চিন্তা ভাবনা করা কিভাবে করা যায়। তাহলে তোমার ওই যে টাফ কোশ্চেন গুলো হ্যান্ডেল করার একটা ক্যাপাবিলিটি বাড়বে। এরপরে যখন তোমার ওগুলোও হয়ে যাবে, তুমি এরপরে ধরতে পারো আরিহান্টের আইআইটি জেইর কোশ্চেন ব্যাংক আছে, যেখান থেকে শুধু যেই মেইনস লেখা যায় প্রশ্নগুলায়, সেগুলো তুমি সলভ করবা। ঠিক আছে, করবা না মানে করতে পারো আর কি, এমন না ভাই আইআইটি জেই সলভ করতে বলতেছে, এটা একদম টপারদের জন্য। এখান থেকে তুমি ওগুলো দেখতে পারো। এগুলো যদি তোমার শেষ হয়ে যায়, ভাই আমার এগুলোও শেষ, তারপর তুমি ছায়া প্রকাশনীর বাংলা ভার্সনের একটা বই পাওয়া যায় কলকাতার, সেই ছায়া প্রকাশনী থেকে কিছু প্রশ্ন দেখতে পারো। টিপস, যারা উদ্ভাসে পড়বা, উদ্ভাসের উইকলির অনেক প্রশ্ন ছায়া প্রকাশনী থেকে হুবহু আসবে। সো ছায়া প্রকাশনী পড়ে গেলে উদ্ভাসের উইকলিতে অনেক মার্ক পাওয়া যায়, এটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। ঠিক আছে, সো এই তিনটা কাদের জন্য? আগের গুলো যাদের হয়ে গেছে, আমার ভাই এটা কমপ্লিট, আমার ভাই এটাও কমপ্লিট, এরপর আমার হাতে অনেক সময় বেঁচে গেছে, আমি কি করবো বুঝতেছি না, তাদের জন্য এইটা 99% স্টুডেন্টরাই নিতে পারবে না। স্বাভাবিক, আমিও নেই স্বাভাবিক, আমি নিতে গেছিলাম, বুঝছি আমার অকাদে নাই, বাদ দিছি। অন্তত এইটা তো মাস্ট করব, শিওর করব, এইটা যতটুকু করা যায় কমপ্লিট করব, যতটুকু যে হিন্দিতে একটা কথা আছে না, সিদ্ধার্থ সে চাহতো, তো একদম সিদ্ধার্থ দিয়ে চাইতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে, এটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এরপরে তারপর তুমি এটার কথা চিন্তা করতে পারো, ভাই আমার মধ্যে কি ওই রকম জিদ আছে, অত সময় আছে, তাহলে আমি এটা করব। এবার আসো, আমার একটু প্রমোশন করি একটু, তাই না? তোমাদের যারা এইচএসসি 26 ব্যাচ আছো, অর্থাৎ ফার্স্ট ইয়ারে এখন যারা আছো, তাদের জন্য ফিজিক্সের কোর্স আছে আমার, ইয়াসিন ভাইয়ের, নিয়াজ ভাইয়ের, চিনো এদেরকে, তুমি চিনো, আমাকে নাও চিনতে পারো। পদার্থবিজ্ঞান প্রথম পত্র, কোনো সাইকেল টাইকেল না, কমপ্লিট পদার্থবিজ্ঞান প্রথম পত্র। এই কোর্সটা প্রাইস বলো তো 1500 টাকা। ঠিক আছে, সো এমন না তোমার এই কোর্সটা করতে হবে, এমন না, এই ভিডিওতে বলতেছি মানে এমন না এটা বুয়েট প্রিপারেশনের জন্য লাগবেই, এমন কিছু না, জানো না জাস্ট, কারণ তুমি না জানলে কিভাবে কোর্সটা করবা। তো এই কোর্সটা অবশ্যই আমরা তিনজন মিলে কমপ্লিট করব। তোমাদের পদার্থবিজ্ঞানের সবকিছু হবে, কি কি দেওয়া হবে, অন্যান্য কোর্সে যা যা থাকে সেগুলোই থাকবে। তবে আমি চেষ্টা করতেছি এই কোর্সটাকে এমন ভাবে ডেভেলপ করার, যেন একটা স্টুডেন্টের বর্তমান সময়ে কিন্তু তুমি জানো যে প্রবলেম যেগুলো চেঞ্জ হচ্ছে, তার মেন্টাল ইনস্টেবিলিটি গুলো চেঞ্জ হচ্ছে, অনেক কিছু পরিবর্তন হচ্ছে। আমি যেহেতু কয়েক বছর আগেই জাস্ট বুয়েটে ঢুকছি, তো আমি এই জিনিসগুলো একদম ইন হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে আমার আছে। তো যে কোর্সটা এমনভাবে ডিজাইন করার চেষ্টা করা হচ্ছে যেন তোমাদের এর আগে আমি যেগুলো বললাম বুয়েট প্রিপারেশনের জন্য যা যা লাগবে সেগুলো তো কমপ্লিট হবেই, যে কোনো জায়গায় অ্যাডমিশনের জন্য ফিউচারে, কারণ আমাদের মেইন টার্গেট অ্যাডমিশনের জন্য যেন আমরা অনেক আগায় থাকি, সেই ধরনের টার্গেট নিয়ে আমরা কিন্তু কোর্সটা রান করতেছি। বুঝতে পারছো? সো তোমরা যারা আগ্রহী থাকবে তোমরা চেক আউট করতে পারো, অথবা এমন না তোমার এই কোর্স করতে হবে বুয়েটে চান্স পাওয়ার জন্য, যে কোনো কোর্সে ইনাফ। তবে এই কোর্সে মানে আমি থাকতেছি, যদি আমার ভিডিও দেখে থাকো, হয়তো আমাকে ট্রাস্ট করে থাকো, সেটা না বললাম। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখবা, এই যে কোর্স টোর্স এই সেই হ্যান ত্যান ভাই, এত কিছু, মানুষজন এত জায়গায় এত কিছু করতেছে, এতভাবে পড়তেছে, আমি কি পারবো কিনা? একটা জিনিস মনে রাখবা, তোমার সবকিছুই আছে, ইউ হ্যাভ এভরিথিং। তুমি যদি কোর্স নাও কিনো কোনো, অনলাইনে বাস্তব কথা শোনো, অনলাইনে তুমি যদি ডেডিকেশন ধরে রেখে পড়তে পারো, তুমি অনেক কিছু করতে ফেলতে পারবা। তোমার কাছে অলরেডি অনেক রিসোর্স আছে, পর্যাপ্ত পরিমাণে রিসোর্স আছে। বুয়েট কি ভাই, বুয়েট তো ন্যারো মাইন্ডেড হয়ে গেল, বুয়েট বাদ দাও, এমআইটির কথা চিন্তা করো, এমআইটির কথা চিন্তা করো, আইআইটির কথা চিন্তা করো, এগুলোতে যাওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ রিসোর্স ভাই, বিশেষ করো অনলাইনে অ্যাভেলেবল আছে। তুমি জাস্ট তোমার ডেডিকেশনটা দেখাবা, তুমি জাস্ট ডিসিপ্লিনটা মেনটেন করবা, তুমি জাস্ট ওই পরিশ্রম করার মানসিকতাটা রাখবা। বুয়েট বলো বা যে কোনো জায়গা বলো, এমআইটির কথা ধরো চিন্তা করলাম, এগুলো পাবা কি পাবা না এটা ভাগ্যের একটা বিষয়। লাক অনেক বড় একটা জিনিস প্লে করে, অনেক বড় একটা রোল প্লে করে, কিন্তু যে পরিশ্রমটাতে করতে হবে, সেই ধরনের ডেডিকেশনটা রাখতে হবে। সেই ডেডিকেশন রাখার জন্যই এখন থেকে নিজের উপর ট্রাস্ট করা শুরু করো। তোমার কাছে সবকিছু আছে, তোমার জাস্ট ডেডিকেশনটা দেখাইতে হবে। বুঝতে পারছো?
সো ইটস ইউ। এটা কোনো কোচিং সেন্টার তোমাকে চান্স পাবে না, কোনো প্ল্যাটফর্ম তোমাকে এসে চান্স পাবে না, আমি তোমাকে চান্স পাবো না, তোমার নিজেরই করতে হবে, তোমার নিজেরই ট্রাই করতে হবে। ইটস অলওয়েজ ইউ। ইউ হ্যাভ অল, তোমার কাছে সবকিছুই আছে। তোমার ডেডিকেশনটা দেখায়, তোমার ওই জিদটা দেখায় কাজ করতে হবে। ঠিক আছে? আশা করি তোমরা সবাই যারা এই ভিডিওটা দেখতেছো অনেক ভালো করবা, অনেক সফল হবা ইনশাল্লাহ। ঠিক আছে? এখন এমন না যে তোমার বুয়েটে পাইলেই সফল হবা, এমন না তুমি অন্য জায়গায় গেলেই সফল হবা, ইউনিভার্সিটিতে গেলেই সফল হবা, এমন কিছু না। তোমার লাইফে সফলতা কখন আসবে সেটা শুধু সৃষ্টিকর্তা জানে। সো তার উপর ট্রাস্ট করে কাজ করে যাও, ইনশাল্লাহ অনেক ভালো কিছু একটা অ্যাচিভ করতে পারবা। আমি ছিলাম তোমাদের সাথে এস এম পারভেজ আহমেদ। আসসালামু আলাইকুম।